ড্রামার শুরুতে আমরা আমাদের ফ্যামিলির রোজকে দেখি, যেহেতু হাঁস মুরগি নিয়ে ওর আঙ্কেল আন্টির বাড়িতে আসে। আসলে ও তো গ্রাম থেকে এসেছে। এগুলো দেখে আঙ্কেল আন্টি তো অনেক বিরক্ত হয়ে যায়। তখন আঙ্কেল ওকে বলছিল, আমি তোমাকে এখানে ডেকেছি কারণ তুমি আমার মেয়ে লিলির জায়গায় বিয়ে করবে। এটা শুনে ও তো অবাক, ও বলছিল কেন, আমি কেন বিয়ে করবো ওর জায়গায়। এটা শুনে আন্টি বলে, কারণ ওর যার সাথে বিয়ে হবে ও একজন ডিসেবল পার্সন। কিন্তু তুমি চিন্তা করো না, ও খুবই ভালো ছেলে, ওর অনেক টাকা পয়সা আছে, তুমি ওখানে অনেক ভালো থাকবে। ও বলে ঠিক আছে, এতই যদি ভালো হয় তাহলে লিলিকে বিয়ে দিয়ে দাও। তখনই ওখানে লিলি আসে। ও তো এসে ওর উপরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। ও বলছিল, আমার বাবা মা যেটা বলবে তুমি ওটাই করবে। কিন্তু তখনই রোসের নজর ওর হাতের উপরে একটা জেট প্যান্ডেটের উপরে পড়ে। ও বলছিল, এটা তো আমার বাবা মায়ের। এরপর ও তো ওটা ওর থেকে কেড়ে আনে। তো সিন এখানে কাটায়। এরপর দেখি ও তোর জ্ঞানপার সাথে দেখা করতে হসপিটালে যায়। এখানে ও জ্ঞানপাকে বলছিল, তুমি চিন্তা করো না, আমি সপ্তাহে 2 দিন তোমাকে দেখতে আসবো। আর এখন আমাকে লু ফ্যামিলিতে যেতে হবে তাদের ছেলেকে বিয়ে করতে। আসলে ওর আঙ্কেল আন্টি ওকে বলেছিল, যদি ও লু ফ্যামিলিতে বিয়ে করে তাহলে ওর জ্ঞানপার সমস্ত মেডিকেল বিল ওনারা দিবে। তো পরের সিনে দেখি ও তো ব্যাগপত্র গুছিয়ে লু ফ্যামিলিতে যায়, কিন্তু বাড়ির অবস্থা দেখে একদমই অবাক হয়ে যায়। ও বলছিল, এত নোংরা বাড়ি কিভাবে থাকে। থাক, যাই হোক, এখন এটা আমার বাড়ি, তাই আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। এরপর ও তো ওগুলো ক্লিন করতে শুরু করে। তখনই ওখানে একটা মহিলা এসে ওর উপরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। উনি বলছিল, তুমি আমার বাসায় এসে এগুলো কেন করছো। ও বলে, তোমার বাসা ঠিক আছে, বাসার কাগজপত্র দেখাও। আসলে এই মহিলাটা হচ্ছে এই বাসার মেয়ে। তখনই ওখানে আমাদের ড্রামার মেইলে চিয়াং আসে। ও তো এখানে ওদের ঝগড়া দেখছিল। এমন সময় আন্টি ওকে একটা ধাক্কা মারে, আর ও তো সোজা এসে জিয়াং এর উপরে পড়ে। ও তো ওকে দেখে একদমই অবাক হয়ে যায়। ও বলছিল, তার মানে তুমি জিয়াং না, দেখো আমি তোমার ফিয়ন্সে। আর ও তো এখানে ওকে হাজবেন্ড টাকাই শুরু করে দেয়। যেটা শুনে জিয়াং তো জলদি ওকে দূরে সরিয়ে দেয়। ও বলছিল, একদমই আমাকে হাজবেন্ড বলে ডাকবে না। এটা শুনে ও বলে, কেন, আমি তোমাকে হাজবেন্ড বলে কেন ডাকবো না। দেখো, তোমার বিয়ে ইয়ান ফ্যামিলির মেয়ের সাথে ঠিক হয়েছে। এটা শুনে ও তো মনে করছিল যে রোজই লিলি, কারণ ও তো জানে লিলির সাথে ওর বিয়ে হবে। এইদিকে রোজ তো বুঝে যায় যে ওর আঙ্কেল আন্টি ওকে মিথ্যা বলেছে। ও বলছিল, এদের বাড়ি দেখে তো বোঝা যাচ্ছে না এরা তো বড় লোক যতটা আন্টিরা বলেছে। এরপরও জিয়াংকে বলছিল, চলো আমরা গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসি। এটা শুনে ও তো অবাক হয়ে যায়। ও বলছিল, না আমি পারবো না তোমাকে বিয়ে করতে। ও বলে, কেন। যেটা শুনে ও বলে, দেখো আমরা খুবই গরিব, তাছাড়া আমি হাঁটতেও পারি না। আমি চাই না তুমি এখানে এসে আমাদের মতো সাফার করো। ও বলে, দেখো আমার লাইফ, আমি যা মন চাই তাই করব। আর আমি তো তোমাকে বিয়ে করবই, তুমি যতই না করো। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। এইদিকে জিয়াং মনে মনে বলছিল, আমি তো ওর ব্যাপারে ইনফরমেশন জোগাড় করেছিলাম, যেখানে আমি তো জানতে পেরেছিলাম ও তো অনেক লোভী, টাকা ওর অনেক পছন্দ। তারপরও আমার এমন অবস্থা জেনেও ও আমাকে বিয়ে করবে কেন। আসলে এগুলো তো লিলির ইনফরমেশন ছিল। ও বলছিল, আমাকে তো জানতেই হবে এ কেন আমাকে বিয়ে করতে চায়। এরপর দেখি রোজ তো জিয়াংকে নিয়ে ঘুরতে যায়। ওখান থেকে ওরা তো অনেকগুলো মাছ ধরে আনে। এরপর ওরা যখন বাড়িতে আসে, রোজ তো ওদের বাসার সামনে এত বড় একটা গাড়ি দেখে অবাক হয়ে যায়। ওখানে আমরা একটা লোককেও দেখতে পাই, যেহেতু জিয়াংকে বস বলে ডাকছিল। এটা দেখে রোজ বলছিল, এ তোমাকে কেন বস বলে ডাকছে। এটা শুনে জিয়াং তো ওর অ্যাসিস্ট্যান্টকে একটা ইশারা করে, যাতে রোজ ওর রিয়েল আইডেন্টি না জানতে পারে। কিন্তু রোজ বলে, তুমি আমার কোশ্চেনের জবাব কেন দিচ্ছ না। এটা শুনে জিয়াং তো একটা বাহানা মারে আর ওকে অনেকগুলো মিথ্যা বলে, যে আসলে এই লোকটা তো অনেক রিস্ক, উনি এখানে এসেছে গ্রামটা ভালোভাবে দেখতে। আসলে উনি তো আমার বস হয়। এটা শুনে রোজ বলে, ওহ এটা তোমার বস, তুমি আগে বলবে না। যাই, আমি গিয়ে ওনার জন্য কিছু খাবার রান্না করি। এইগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। ও যাওয়ার পর চ্যাং অ্যাসিস্ট্যান্টকে বলছিল, কিছুতেই জানি রোজ আমার রিয়েল আইডেন্টি না জানতে পারে। ও বলে, কিন্তু বস আপনাকে তো কোম্পানিতে যেতে হবে, ওখানে কাল আপনার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সবাই তো আপনার জন্য ওয়েট করবে। কিন্তু চিয়াং বলে, ওদিকটা তুমি দেখে নিও, আমি তো কিছুদিন এখানেই থাকবো, আর তুমি এখানে আর বেশি আসবে না, তাহলে আমি ধরা পড়ে যেতে পারি। তো সিন এখানেই কাট হয়। আর আমরা রাতে দেখি রোজ তো ওর কাছে একে বিছানায় ঘুমাতে আসে, যেটা দেখে ও বলছিল, তুমি এখানে কেন এসেছো।
তুমি কি আমার সাথে ঘুমাতে চাও? ও বলে, হ্যাঁ দেখো, আমাদের তো কিছুদিন পর বিয়েই হবে, আর তুমি তো একজন ডিসেবল পার্সন, তুমি আমার কি বা করতে পারবে? এটা শুনে ও বলে, তুমি এইমাত্র আমাকে কি বললে? রোজ বলে, কেন শুনতে পাওনি কি বললাম? আর ও তো ওর কাছে আসে, এখানে তো দুইটার হার্টবিটই অনেক বেড়ে যায়। যেটা দেখে রোজ বলে, আরে চিন্তা নেই, তুমি ঘুমিয়ে পড়ো, আমি জোর করে তোমার কিছু করব না। এটা শুনে জিয়াং মনে মনে বলছিল, এই মেয়েটা সত্যি একটা পাগল। এরপর ওরা তো ঘুমায়। তো পরের দিন দেখি রোজ তো সকাল সকাল সবজি বিক্রি করতে একটা শপে যায়। ওখানে তো আমরা লিলিকে ওর বয়ফ্রেন্ড বাইয়ের সাথে দেখি, যেখানে ও বাইকে বলছিল কিছুদিন পর জিয়াং একটা পার্টি রেখেছে, তোমাকে কি ওখানে ইনভাইট করেছে? আসলে ও তো জিয়াংকে কখনো দেখেইনি, ওর নাম শুনেছে। এটা শুনে ও তো ওকে মিথ্যা বলে যে আমাকে ইনভাইট করেনি, সোজা কল দিয়েছে, কারণ আমি ওনার অ্যাসিস্ট্যান্টের অনেক ভালো একটা ফ্রেন্ড। এরপর ওকে আরো বলে যে তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য ডায়মন্ডের রিং কিনে আনছি। এগুলো বলে ও তো ওখান থেকে পালিয়ে যায়। আসলে জিয়াং তো এই শহরের সব থেকে রিচ লোক, ওকে তো সবাই চিনতো, কিন্তু ও জানতো না যে ও যাকে রিজেক্ট করেছে আসলে ওই জিয়াং। এদিকে লিলি তো খুবই খুশি হয়, আসলে লিলি ওকে না পড়ানোর টাকাকে ভালোবাসে। এদিকে আমরা জিয়াংকে দেখি, ও তোর কোম্পানিতে আসে, আর এখানে আমরা এটাও দেখি ও তো নিজের পায়ে দাঁড়াতেও পারে। আসলে ও তো পুরোপুরি ঠিক, শুধু সবার সামনে ডিসেবল হওয়ার অ্যাক্টিং করছিল। এইদিকে আমরা রোজকে দেখি, ও তো শপে কাজ করছিল, তখনই লিলি ওকে দেখতে পেয়ে ওর কাছে আসে। এখানে তো ও ওকে দেখে অপমান শুরু করে দেয়। ও বলছিল, তুমি এখানে এই শাকসবজি বিক্রি করতে এসেছো? এগুলো কেউ খেতে পারবে? নিশ্চয়ই এগুলোর মধ্যে মেডিসিন মিশিয়ে এনেছো। এগুলো শুনে রোজ বলে, ফালতু কথা বন্ধ করো, এগুলো একদমই ফ্রেশ সবজি। যেটা শুনে লিলি বলে, ভালোই হয়েছে আমি ওই লো ফ্যামিলির ছেলেকে বিয়ে করিনি, তাহলে আমারও এখন এগুলো করতে হতো। যেটা শুনে রোজ বলে, তুমি আমাকে নিয়ে যা বলার বলো, বাট আমার হাজবেন্ডকে নিয়ে কিছু বলবে না। তখন ওখানে কিছু লোক ওর থেকে সবজি নিতে আসে, কিন্তু লিলি তো ওনাদের কাছে মিথ্যা বলে যে এটা মোটেও ভালো না, মেডিসিন মিশানো, খেলে আপনারা অসুস্থ হয়ে পড়বেন। এটা শুনে এরা তো রোজের উপরে রেগে যায় আর বলে, তুমি নষ্ট জিনিস এখানে কেন এনেছো? এগুলো শুনে রোজ লিলিকে বলছিল, আমি জানি তুমি এগুলো ইচ্ছে করেই করছো, দেখো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি আমার মতো আছি, তারপরও তুমি আমার সাথে এগুলো কেন করছো? এখানে তো ওদের ঝগড়া শুনে ওখানে ম্যানেজার আসে। এইদিকে জিয়াংও তো ওই সময় ওই শপে আসছিল, আর ও তো এখানে লিলি আর লুসের ঝগড়া শুনে দাঁড়িয়ে যায়। এদিকে লিলিকে দেখি, ও তো এখানে ম্যানেজার কাছে ওর নামে উল্টাপাল্টা কথা বলছিল, যেটা শুনে ম্যানেজারও তো ওর সাইড নেয় আর রোজকে কথা শোনাতে থাকে। এটা দেখে জিয়াং এর তো খুবই রাগ ওঠে, কিন্তু তারপরও ওখানে যায় না, কারণ ও জানে রোজ একাই 100। এখানে রোজকে দেখি, ও তো এইসব কিছু দেখে ওর অ্যাক্টিংটা শুরু করে দেয় আর বলে, আমি তো গ্রাম থেকে এসেছি, আর এ দামি ব্র্যান্ডের জামা কাপড় পরেছে বলেই আজ আপনারা ওর সাপোর্ট করলেন না, আমি কোনো দোষ করিনি, তারপরও আপনারা ওকে সাপোর্ট করে যাচ্ছেন। ও তো এখানে আরো অ্যাক্টিং শুরু করে, যেগুলো দেখে এবার আশেপাশের মানুষ তো ওর সাইড নিয়ে কথা বলে। এটা দেখে লিলি তো খুবই রেগে যায় আর ওকে মারতে যাচ্ছিল, কিন্তু সাইডে সরে যায়, যার কারণে ওই নিচে পড়ে যায়। তখনই ওখানে বাই এসে ওকে উঠায় আর রোজের উপরে তো খুবই চিল্লাচিল্লি করে। তখন লিলি ওকে আবার একটা ধাক্কা মারে, যার কারণে ওর তো মাথায় অনেকটাই আঘাত পায়। এইটা দেখে জিয়াং তাড়াতাড়ি ওর কাছে আসে আর জলদি ওকে নিয়ে হসপিটালে যায়, কিন্তু যাওয়ার আগে অ্যাসিস্ট্যান্টকে বলে যায় ওদের অবস্থা রোজের মতো করতে, যেটা শুনে এরা তো ভয় পেয়ে যায়। তখন লিলি অ্যাসিস্ট্যান্টকে বলছিল, পাই তো আপনার ফ্রেন্ড হয়, তো ওর সাথে আপনি এটা কিভাবে করতে পারেন? এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, এই আমার ফ্রেন্ড, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আসলে বাই তো ওকে মিথ্যা বলেছিল, আর এখানে ওর মিথ্যাটা ধরা পড়ে যায়। যেটা শুনে লিলির তো ওর উপরে আরো রাগ উঠে। এরপর অ্যাসিস্ট্যান্ট গার্ডদের বলে, এদের অবস্থা ম্যাডামের থেকে দ্বিগুণ করে দাও, তাছাড়া ভাইয়ের কোম্পানি ব্যাকআপ করে দেওয়ার ব্যবস্থা করো। এটা শুনে বাই তো ওর পায়ের কাছে পড়ে আর ওর কাছে মাপ চাইতে থাকে। আসলে ও তো অ্যাসিস্ট্যান্টকে জিয়াং ভাবছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তো ওর কোনো কথাই শুনে না। এদিকে রোজকে হসপিটালে দেখি, ওর যখন জ্ঞান ফিরে ওর মনে হচ্ছিল যে ও জিয়াংকে দাঁড়াতে দেখেছিল। ও যখনই বেড থেকে উঠে জিয়াংকে তাড়াতাড়ি আবারও হুইল চেয়ারে গিয়ে বসে। রোজ তখন ওর কাছে আসে আর ও তো অনেক খুশি হয়। ও বলছিল, তোমার পা ঠিক হয়ে গেছে না? আমি দেখেছিলাম একটু একটু, তুমি তো আমাকে হসপিটালে নিয়ে এসেছিলে না?
ও বলে, তার মানে ও তখন পুরোপুরি অজ্ঞাত ছিল না? এরপর ওকে বলে, তুমি এসব কি বলছো? হয়তো তুমি কোনো স্বপ্ন দেখেছো। কিন্তু মনে মনে তো খুবই ভয় পাচ্ছিল। ও বলছিল যদি রোজ সত্যিটা জানতে পারে তাহলে কি ও আমাকে ছেড়ে চলে যাবে এতদিন ওকে মিথ্যা বলার জন্য। এইদিকে রোজ ওকে বলছিল, চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমার পা ঠিক করেই ছাড়বো। এগুলো বলে ও তো চলে যাচ্ছিল, তখনই মাথা ঘুরে ও তো আবারও ওর উপরে পড়ে যায়। দুইজনই তো অনেকটাই কাছাকাছি ছিল, চিয়াংকে কিস করতেই যাবে, তখনই ওখানে একটা নার্স আসে, যাকে দেখে ওরা দুইটাই তো ওখান থেকে সরে যায়। এরপর দেখি রোজ তো মেডিকেল বিল দেখে খুবই রেগে যায়। ও বলছিল এটা হসপিটাল নাকি কোনো এক্সপেন্সিভ হোটেল, এত টাকা আমরা দিতে পারবো না। যেটা শুনে চিয়াং ওকে বলে, আমার কাছে টাকা আছে, আমি দিয়ে দিব, তুমি চিন্তা করো না। এটা শুনে ও তো না করে দেয়। ও বলছিল অযথা টাকা নষ্ট করে কোনো লাভ নেই। তখনই বাইরে থেকে ওর আন্টির আওয়াজ শুনতে পায়, যেটা শুনে ও তো জলদি ওনার কাছে যায় আর বলে, তোমার মেয়ের জন্যই আমার এমন অবস্থা হয়েছে, এখন তুমি আমার হসপিটাল ফি পে করবে। এইটা শুনে আন্টি বলে, নিশ্চয়ই তুমি ওর সাথে কিছু করেছো, এই জন্যই হয়তো ও তোমার এমন অবস্থা করেছে। আর উনি তো ওখানে ওর বিল দিতে রাজি হয় না। যেটা শুনে ও তো আবারও অ্যাক্টিং শুরু করে দেয় আর সবার সামনে ইনোসেন্ট হওয়ার নাটক করে। এগুলো দেখে বাকি পেশেন্ট বলাবলি করছিল, লিস রোগরা এমনই হয়, এরা নিজেদের দোষ কখনোই দেখে না। আর ওরা সবাই মিলে তো আন্টিকে অনেক কথা শোনায়। যেটা শুনে আন্টি তো খুবই রেগে যায় ওর উপরে, কারণ ওর জন্য এখানে ওনার রেপুটেশন খারাপ হচ্ছে। উনি তো ওকে মারতেই যাচ্ছিল, তখনই জিয়াং ওখানে আসে আর বলে, সাহস দেখাবেন না আমার ওয়াইফের থেকে হাত উঠানোর। যেটা শুনে আন্টি তো এবার ওর উপরেই চিল্লাচিল্লি শুরু করে দেয়। আসলে উনি তো ওকে চিনতেই পারেনি। উনি বলছিল, তাহলে এই তোমার ডিসেবল হাজবেন্ড না? একদমই তোমার সাথে পারফেক্ট ম্যাচ হয়েছে, তোমাকে ওর সাথেই মানায়। এদের চিল্লাচিল্লি শুনে তো ওখানে ডক্টর আসে, যাকে দেখে আন্টি তো ওনার কাছে যায় আর ওদের নামে কমপ্লেন করে। ওনার তো মনে হচ্ছিল হয়তো উনি রিচ বলে ডক্টর ওনারই সেট নিবে, কিন্তু ডক্টর তো এখানে জিয়াংকে দেখে চিনে ফেলে, কারণ এটা ওদেরই হসপিটাল। জিয়াং তখন ওনাকে বলে, এখন আপনি কি ওনার সাইড নিবেন ডক্টর? আমরা গ্রাম থেকে এসেছি বলে। এটা শুনে ডক্টর তো উল্টা আন্টিকেই কথা শুনিয়ে দেয়, এখানে বসে ফালতু চিল্লাচিল্লি করার জন্য। উনি বলছিল আপনার জন্য বাকি পেশেন্টের অনেক ডিস্টার্ব হয়েছে, তাই এখন তো আপনাকে ওর সব বিল পে করতে হবে। এইটা শুনে আন্টি তো না চাইতেও রোসের বিল পে করে দেয়, তাছাড়া ওকে বাড়তি কিছু টাকা দেয়, যেটা দেখে ও তো খুবই খুশি হয়। ও বলছিল, এভাবে যদি লিলি আমাকে আরো কয়েকটা আঘাত করতো তাহলে ওই টাকা দিয়ে আমি তোমার চিকিৎসা করাতাম। এইটা শুনে ওর তো আরো খারাপ লাগে। ও বলছিল যখন সত্যিটাও জানতে পারবে জানি না তখন কি হবে। অন্যদিকে আমরা বাইয়ের লিলিকে দেখি, যেখানে লিলি মনে মনে বলছিল খুব জলদি বাইয়ের কোম্পানি ব্যাকআপ হয়ে যাবে, তাহলে ওর সাথে সম্পর্ক করে আমার কোনো লাভ হবে না, ফালতু ফালতু টাইম ওয়েস্ট হবে, আমাকে আবারও নিয়ে কোনো রিক্সম্যানকে খুঁজতে হবে। এদিকে বাই তো ওর সাথে কথা বলছিল, কিন্তু লিলি তো ওর কথার কোনো উত্তরে দিচ্ছিল না, সেটা দেখে ও তো খুবই রেগে যায়। ও বলছিল, তুমি কি আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করতে আছো? দেখো তোমার জন্যই কিন্তু আজ আমার কোম্পানির এমন অবস্থা, যদি ওখানে আমি তোমাকে সাপোর্ট না করতাম তাহলে এটা আমার সাথে কখনোই হতো না। এটা শুনে লিলি বলে, আরে বেবি, আমি তো তোমাকে নিয়েই ভাবছিলাম যে কিভাবে আবারও তোমাদের কোম্পানিটাকে ঠিক করতে পারি। এইটা শুনে ভাই তো খুশি হয়ে যায়, কিন্তু ওর মনে মনে তো অন্য কিছুই ছিল। এদিকে রোজকে দেখি ও তো জিয়াং এর কাছে আসে আর বলে, আমি নিউ বিজনেস শুরু করব। আর ওর হাতে তো অনেকগুলো কাগজ ছিল। ও বলছিল এখন এগুলো আমি বাইরে বিতরণ করতে যাব, যাতে সবাই আমার বিজনেসটা সম্পর্কে জানে। আর ও তো এগুলো বলে ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই জিয়ান ওকে টান দিয়ে ওর কোলের উপরে বসায় আর অনেকক্ষণ তো ওর দিকেই তাকিয়ে থাকে। এরপর ওকে বলে, আমিও তোমার সাথে যাব। এইটা শুনে ও বলে, এটা তুমি এমনিতেই বলতে পারতে, এভাবে টান দেওয়ার কি দরকার ছিল। দেন ওরা তো ওগুলো বিতরণ করতে একটা রেস্টুরেন্টে যায়, যেখানে ও তো অনেকগুলো লোককে ওগুলো দেয়। এখানে সব মেয়েরা তো জিয়াংকে দেখি তাকিয়ে থাকে। ওরা বলছিল, এই ছেলেটা কত হ্যান্ডসাম। এইটা শুনে রোসের মাথায় তো আর একটা প্ল্যান আসে। ও বলছিল, আমার দোকানে কিন্তু জিয়াং প্রতিদিন থাকবে, তাই ওরা যদি ওর দোকানে কিছু কিনতে আসে তাহলে ওর সাথেও দেখা হয়ে যাবে আর ডিসকাউন্টও পাবে। তখনই ওখানে বাই ওদেরকে দেখে ফেলে। ও দেখে যে রোজ তো এগুলো দিচ্ছে সবাইকে।
ও তো রোজকে এগুলো করতে দেখে ওর মজা উড়াতে থাকে। রোজের তো এটা দেখে খুবই রাগ হচ্ছিল, কিন্তু ওকে কিছু বলে না। ও বলছিল একে বললেও কোনো লাভ হবে না, এই সারা জীবন এমনই থাকবে। ফাও আমার সময় নষ্ট হচ্ছে। আর ও তো ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু বাই তো ওকে এত সহজে ছেড়ে দেওয়ার ছেলে নয়। ও তো এবার চিল্লিয়ে চিল্লিয়ে ওকে অপমান শুরু করে, যেটা তো ওখানে সবাই শুনছিল। এটা দেখে রোজ তো আবারও অ্যাক্টিং শুরু করে দেয়। ও বলছিল, মানছি আমরা তোমাদের মতো রিচ না, তাই বলে আমরা কি নিজেদের মতো কাজও করতে পারবো না? দেখো, আমরা তো আর চুরি করছি না, কষ্ট করে কাজ করে খাচ্ছি। এটাও তোমাদের মতো রিচ লোকদের সহ্য হচ্ছে না? তোমরা পারো শুধু তোমাদের থেকে নিচু লোকদের বুলি করতে। আর ও তো সাথে সাথে কান্নাও করছিল, যেগুলো দেখে রেস্টুরেন্টের সবাই তো ওর হয়ে কথা বলে। কিন্তু ভাই তখন টাকা বের করে আর সবাইকে বলে যে আমার হয়ে কথা বলবে তাদেরকে টাকা দেওয়া হবে। এটা শোনা মাত্রই কিছু লোক তো ওর সাইড নিয়ে কথা বলছিল আর রোজকে অপমান করছিল, যেটা দেখে রোজ বলছিল টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়, আমার আর এখানে কিছু বলার নেই। এরপরও তো জিয়াংকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জিয়াং ওকে আটকায় আর বলে যারা যারা এখানে আমাদের সাথে বাজে ব্যবহার করেছেন তাদেরকে এর কম্পেনসেশন দিতেই হবে। এটা শুনে পাই তো হাসে আর বলে তোমার মতো ডিসেবল পারসন আমার কি করবে, দেখো তোমার পা তো গেছি, এখন কিন্তু আমি তোমার হাতও ভেঙে দিব। তাই বাঁচতে চাইলে এখনই আমার সামনে হাঁটু গেড়ে মাপ যাও। এটা শুনে রুস্তো চিল্লায়। ও বলছিল আমার হাজবেন্ড কখনোই এটা করবে না। এটা দেখে পাই তো রেগে ওর উপর একটা গ্লাস ছুরি মারে, যার কারণে রুসের হাত তো অনেকটাই কেটে যায়। এটা দেখে জিয়াং এর তো ওর উপরে অনেক রাগ উঠে, কিন্তু তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে, যাকে দেখে ও তো ভয় পেয়ে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলছিল তোর হয়তো আগের বারের কথা মনে নেই। যেটা শুনে ও বলছিল আমি কিছু করিনি, সব তো এই রেস্টুরেন্টের লোকলাই করেছে। এইটা শুনে সবাই বলে যে এই আমাদের টাকা দিয়েছিল এদেরকে বুলি করার জন্য। এইটা শুনে ভাই তো নিজেই নিজের গালে থাপ্পড় মারে আর অ্যাসিস্ট্যান্টের কাছে মাপ চাইতে থাকে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে উনি যদি তোমাকে মাফ করে দেয় তাহলে তুমি এখান থেকে যেতে পারবে। কিন্তু রোজ তোকে মাফ করে না, যেটা দেখে ও আড়ালে গিয়ে ওকে একটু ভয় দেখায় আর বলে আমাকে মাফ করে দাও, আর না হয় তোমার হাজবেন্ডকে এখান থেকে বের হলে মেরে দিব। এইটা শুনে জিয়াং বলে ঠিক আছে, দেখা যাবে কে কাকে মারে। এরপর সবাই তো ওখান থেকে যাওয়ার পর রোজ তো ওর গালে একটা কিস করে, যেটা দেখে জিয়াং তো একদমই অবাক হয়ে যায়। তো সিন এখানেই কাট হয়। রাতে দেখি ও তো কাজ করছিল, তখন জিয়াং ওর কাছে আসে, যাকে দেখে ও বলছিল জানো তুমি আমার জীবনের লাকি স্টার, কারণ তুমি আসার পরই আমার জীবনটা পুরোপুরি বদলে গেছে। এটা শুনে ও বলে তাহলে তো এই জন্য তোমাকে আমার কিছু দেওয়া উচিত। এটা শুনে রোজ তো এবার জিয়াংকে কিস করে। জিয়াংও তো এটা দেখে ওকে কিস করছিল। এরপর এদের মধ্যে তো রোমান্স শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা আঙ্কেল আন্টিকে দেখি, যাদের বাসায় তো একটা ইনভিটেশন কার্ড আসে, কিন্তু ওনারা দেখে এই ইভেন্টের লোকেশনটা তো একটা গ্রামে, আর এটা ওই গ্রাম যেখানে রোজ আর জিয়াং থাকে। এটা দেখে লিলি তো খুবই খুশি হয়। ও বলছিল আমি আবারও ওখানে গিয়ে ওকে চালাতে পারবো। পরের দিন দেখি ও যখনই গ্রামে আসে ও তো ওখানে রোজকে কাজ করতে দেখে আবার ওকে জ্বালানো শুরু করে দেয়। ও বলছিল রোজ তোমার জায়গাটা কোথায়, এবার তুমি বুঝতে পেরেছো? ও বলে হ্যাঁ দেখো আমি কোনো চুরি করছি না, কাজ করে খাচ্ছি। তো এখানে জায়গা দেখানোর কথা আসছে কেন? আর তোমার মতো এখনো আমি বাবা মায়ের পয়সা উড়াচ্ছি না, নিজে ইনকাম করে খাচ্ছি। গর্ব তো আমার করার কথা, তোমার না। এখানে তো উল্টো উইওর অপমান করে দেয়। তখনই ওখানে আবারও এই মহিলাটা আসে, যে তো এসে রোজকে বলছিল তুমি আমাদের মেহমানের সাথে এমনটা করতে পারো না, তাড়াতাড়ি ওর কাছে যাও আর গিয়ে মাপ চাও। কিন্তু জিয়াং ওখানে এসে না করে দেয়। ও বলছিল রোজ কারো কাছে মাপ চাইবে না, আর এখানে ওর কোনো ভুল নেই। এরপর ও তো ওদের সামনে রোজের অনেক কেয়ার করছিল, যেগুলো দেখে এদের তো অনেক রাগ উঠে। তখন ও আন্টিকে দেখে বুঝে যায় যে এও রোজকে পছন্দ করে না। ও বলছিল এখন এই মহিলাটাই আমার কাজে আসবে। এরপর ও তো ওনার সাথে মিলে একটা প্ল্যান বানায় রোজকে আরো জ্বালানোর। তো সিন এখানে কাট হয়। এরপর দেখি ইভেন্টের জন্য তো সব গেস্টরা এক এক করে আসছিল, সবাই তো জিয়াংকে মাথা নিচু করে সম্মান জানাচ্ছিল। তখন আমরা দূর থেকে ভাইকে দেখতে পাই। ও ভাবছিল হয়তো এই লোকগুলো অ্যাসিস্ট্যান্টকে সম্মান জানাচ্ছে, তাই ও তাড়াতাড়ি এদের কাছে আসে আর ওনাদের সাথে কথা বলার ট্রাই করে, কারণ এরা তো অনেক বড় বড় কোম্পানির সিইও ছিল। কিন্তু এরা তো কেউ ওর সাথে তেমন কথা বলে না, আর সবাই ওকে ইগনোর করে ওখান থেকে চলে যায়।
অন্যদিকে আমরা রোজকে দেখি ও তো আজকের ইভেন্টের জন্য সবকিছু গুছাচ্ছিল। তখনই ওখানে কিছু গুন্ডা এসে ভাঙচুর শুরু করে দেয়, যেটা দেখে ও তো একদমই অবাক হয়ে যায় আর ওদেরকে এগুলো করতে মানা করে। তখনই ওখানে ওই আন্টিটা আসে আর একটা কাগজ দেখিয়ে বলে, আজকে থেকে এই জায়গা আর তোমরা যে বাড়িতে থাকো ওটা আমার হয়ে গেছে। এইটা শুনে ও তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল, আপনি এটা কি বলছেন? কে আপনাকে এগুলো লিখে দিয়েছে? আর ও তো এখানে আন্টির সাথে ঝগড়া করছিল। তখনই আন্টি রেগে ওকে লাঠি দিয়ে মারতে যাচ্ছিল। এমন সময় জিয়াং ওখানে এসে ওনাকে আটকায়। ওকে দাঁড়াতে দেখে তো সবাই অবাক হয়ে যায়। রোজ তো খুশিতে ওকে জড়িয়ে ধরে। ও বলছিল, ফাইনালি তুমি দাঁড়ালে, এখন কেউ আর তোমাকে ডিসেবল বলতে পারবে না। কিন্তু জিয়াং এর তো মনে হচ্ছিল ও হয়তো এবার ওর উপরে রাগ করবে, বাট এখানে তো সবকিছুর উল্টোটাই দেখি। রাতে দেখি ওরা তো রোমান্স করছিল। তো পরের দিন সকালে দেখি রোজ তো ওর গ্র্যান্ডপাকে দেখতে হসপিটালে যায়। উনি তো এখন মোটামুটি সুস্থ ছিল। এরপরও তো লু কোম্পানিতে যায় খাবার ডেলিভারি করতে। কিন্তু এখানে ইম্পলেরা তো ওর ড্রেস আপ দেখে ওকে ভিতরে ঢুকতে দেয় না। এমন সময় ওখানে লিলি আসে, যাকে দেখে সবাই তো ওর সাথে খুবই ভালো ব্যবহার করছিল, কারণ সবাই জানতো ওর সাথে লু ফ্যামিলির ছেলের বিয়ে হবে। তখনই ওখানে জিয়াং আসে আর সবাইকে বলে যে রোসি ওর ফিয়ন্সে। যেটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। আর এখানে রোজ তো ওর আসল আইডেন্টিটাও জেনে ফেলে, যে আসলে ওই লু কোম্পানির সিও। লিলির তো এখন খুবই আফসোস হচ্ছিল। ও মনে মনে বলছিল, আমি নিজেই নিজের কপালটা পুড়েছি। এইদিকে রোজ তো একটু রাগ করছিল ওকে মিথ্যা বলার জন্য, বাট জিয়াংকে মানিয়ে নেয়। ও বলছিল, আসলে আমি নিজের আইডেন্টিটা লুকিয়েছিলাম লিলির জন্যই। আসলে আমি আগে থেকেই জানতাম যে লিলি একদমই ভালো মেয়ে না, এজন্যই আমি এটা করেছি। আর আমি প্রথম থেকে জানতাম যে তুমি লিলি না। এখানে তো ওদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। এইদিকে অ্যাসিস্ট্যান্টকে দেখি ও তো লিলিদের বাড়িতে গিয়ে ওদের সবাইকে ওখান থেকে বের করে দেয়। এমনকি ওদের কোম্পানিটা ওদের থেকে কেড়ে নেয়, কারণ এই সবকিছু রোজের ছিল ওর বাবা মা মারা যাওয়ার পর। এগুলো সব ওনারা ওর কাছ থেকে কেড়ে নিয়ে ওকে গ্রামে পাঠিয়ে দিয়েছিল। লাস্ট সিনে দেখি ওর গ্র্যান্ডপাও তো এখন সুস্থ হয়ে বাড়িতে আসে আর জিয়াং তো সবার সামনে ওকে বিয়ের জন্য প্রপোজ করে। ও তো রাজি হয়ে যায় ওকে বিয়ে করতে। তো এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।